যারা শান্তিপুর যেত তারা সব সময় এই মেলাটার দিকে তাকিয়ে থেমে যেত। আর ঠিক এইভাবেই একটা রাতের নিজের গাড়িতে চড়ে যাত্রা করছিল, আর ওই ভূতের মেলা সম্পর্কে একেবারেই জানতো না। ওই দেখ ভাই, ওইদিকে একটা মেলা বসেছে। ভাই, সময়টা দেখেছিস? রাত 12টা বাজে। এখন শহর থেকে এত দূরে কোনো মেলা কি করে বসে থাকতে পারে? কি করে বসতে পারে না মানে? আমি তো আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি। দেখতে তো আমিও পাচ্ছি, কিন্তু আমার এগুলো ঠিক লাগছে না। কি ভুল, কি সত্যি, আমার খুব খিদে পেয়েছে। আর মেলাতে ভালো সিঙ্গাড়া তো পাওয়া যায়। আমার মতে তুইও চল আমার সাথে। আমার মনে হয় এর পরে আর কোনো খাবার পাওয়া যেতে পারে, বুঝলি তো? ঠিক আছে। বলদেব আর বীরেন্দ্র গাড়ি থেকে নেমে মেলার দিকে এগিয়ে গেল। যখন তারা মেলার গেটের দিয়ে ভেতরে ঢুকলো, ওখানে দাঁড়িয়ে থাকা সব লোক তাদের দিকে তাকিয়ে থাকলো। এটা অদ্ভুত। যাই হোক, লোকেদের দিকে খেয়াল না করে তারা দুজন খাবারের স্টলের দিকে গেল। দাদা, চিকেনের কি আছে? চিকেন চিলি, চিকেন তন্দুরি, পরোট চিকেন, চিকেন বিরিয়ানি। আমার জন্য একটা চিকেন বিরিয়ানি আর একটা তন্দুরি। বীরেন্দ্র, তুই খাবি? আমারও বিরিয়ানি চলবে। ঠিক আছে। বীরেন্দ্র ওই দোকানদারকে খুব ভালো করেই দেখছিল। হোটেলের লোকটা খুবই অদ্ভুতভাবে হাঁটছিল। বলদেব, ওনাকে দেখো, কি রকম অদ্ভুতভাবে হাঁটছেন। হ্যাঁ, হতে পারে ওনার পায়ে চোট লেগে আছে। হ্যাঁ, তাও হতে পারে। এরপর বীরেন্দ্র অন্য লোকেদের দেখতে থাকলো। তারা সবাই কোনো না কোনো আলাদা পদ্ধতিতে খুঁড়িয়ে হাঁটছিল। কিছু তো গড়বড় আছে ভাই। কি হয়েছে আবার? এখানে সবাই একইভাবে চলছে কেন? বলদেব দেখতেই যাচ্ছিল। এমন সময় হোটেলের একটা বিরিয়ানি নিয়ে চলে এলো। এ নাও তোমাদের অর্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বীরেন্দ্র তুই অন্যদের বাদ দে, জলদি খা, তারপর চলে যাওয়া যাক। ঠিক আছে। দুজন বন্ধু খেতে শুরু করলো। হোটেলের মালিক ওদের দিকে হা করে তাকিয়েছিল। বীরেন্দ্র নজর ওই দিকে যায়, কিন্তু সে বেশি পাত্তা না দিয়ে খাবার খাওয়া বজায় রাখে। কিছুক্ষণ পর দুজনের খাওয়া শেষ হয়। চিকেন খুব ভালো ছিল দাদা, একেবারে ফাটাফাটি। হোটেলের লোক কিছু না বলেই টাকা নিয়ে নিল। আর তারপর বীরেন্দ্র আর বলদেব মেলার গেটের দিকে এগিয়ে গেল। ওরা গেট থেকে বেরোতেই যাচ্ছিল, এমন সময় ওই হোটেলের মালিকটা তাদের ডাকতে শুরু করলো। আরে দাঁড়াও! দুজনেই দাঁড়িয়ে গেল। হোটেল মালিক তাদের সামনে এলো। তোমরা আমার হোটেলের স্পেশাল ডিশটা তো খেলেই না। হোটেলের মালিক তাদের সামনে একটা ডিশ নিয়ে আসে, যাতে কাপড় দিয়ে ঢাকা ছিল। এটা কি? মনে হচ্ছে স্পেশাল কিছু হবে। বলদেব এক্সাইটেড ছিল। সে যেই প্লেটের ঢাকা কাপড়টা উঠিয়ে ফেলে, তখন সে কথা হারিয়ে ফেলে। আরে না না, ওই প্লেটে ওই হোটেলের মালিকেরই মুন্ডু ছিল। দুই বন্ধু পালানোর চেষ্টা করছিল, কিন্তু আশেপাশের সব লোক তার দিকে এগিয়ে আসতে লাগলো, আর সব লোক ভূতে পরিণত হলো। সব ভূতেরা বলদেবকে ঘিরে নেয়, আর ওই ভূতগুলো বীরেন্দ্র আর বলদেবের শরীর থেকে হাত পা আলাদা করে দিল। ভূত তাদের মাংস খেতে থাকলো, আর দেখতে দেখতেই বীরেন্দ্র আর বলদেব শরীরের সবটুকু হাড়ি থেকে গেল। প্রতি রাতে এই মেলা বসতো, আর প্রতি রাত কেউ না কেউ এই ভূতেদের শিকার হয়ে উঠত। এইরকম আর একটা রাতের কথা। শিখা একা নিজের গাড়িতে এই রাস্তা দিয়েই যাচ্ছিল। মেলার জাঁকজমক দেখে সেও দাঁড়িয়ে যায়। সে নিজের স্বামীর সাথে ফোনে কথা বলছিল। আরে বিক্রম, এইখানে গ্রামে একটা মেলা বসেছে। এত রাতে কি করে কোনো মেলা বসতে পারে? আমি কি করে জানবো? আমি তো সামনেই দেখতে পাচ্ছি। ভালো হয়েছে, এমনিতেও তোমার খুব খিদে পেয়েছে, আর মেলায় কিছু না কিছু খাবার জিনিস পাওয়া তো যাবেই। হ্যাঁ অবশ্যই। তাহলে ভেতরে যাও। ঠিক আছে। শিখাও গাড়ি থেকে নামলো আর মেলার গেট দিয়ে ভেতরে চলে গেল। যেই না সে ভেতরে গেল,
সব লোক হা করে তাকে দেখলো। তখন সে বিক্রমের সাথে কথাই বলছিল। এখানে সবই খুব অদ্ভুত। কেন, কি হলো? সবাই খুব অদ্ভুত ভাবে আমাকে দেখছে। তোমার তো সব সময় মনে হয় যে সবাই তোমাকেই দেখছে। হ্যাঁ, নিজেকে হিরোইন ভাবো না কিনি? এরকম ব্যাপার নয় বিক্রম, কিছু তো একটা গড়বড় আছে। দাঁড়াও, আমি তোমাকে ভিডিও কল করছি। শিখা বিক্রমকে ভিডিও কল করলো। দেখো, আমার পিছনে যে মহিলা রয়েছে সে চোখের পাতা না ফেলে আমার দিকে তাকিয়ে আছে। আর ওই লোকটা? তুমি এসব ছাড়ো, তাড়াতাড়ি খাবার কিছু নাও আর ওখান থেকে বেরিয়ে পড়ো। হ্যাঁ, হয়তো সেটাই ঠিক হবে। শিখা একটা স্টলে গেল। দাদা, একটা তাওয়া পোলাও প্যাক করে দিন না। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই ওই হোটেলের মালিক শিখাকে পার্সেল দিয়ে দিল। শিখা তখনই বিক্রমের সাথে ভিডিও কলে কথা বলছিল। শিখা দোকানদারকে টাকাও দিল আর গাড়ির দিকে এগোতে থাকলো। কিন্তু সে হোটেলের গেট ক্রস করতেই যাচ্ছিল, এমন সময় হোটেল মালিক তাকে ডাকলো। ম্যাডাম। শিখা দাঁড়িয়ে গেল। আপনি আমাদের স্পেশাল ডিশ না খেয়েই যেতে পারবেন না। হোটেলের মালিক শিখার সামনে একটা প্লেট আনলো, যার উপর কাপড় দিয়ে ঢাকা ছিল। বিক্রম, দেখো এখানে কিছু স্পেশাল মনে হচ্ছে। বিক্রম ভিডিও কলে সব দেখছিল। শিখা যেই ওই কাপড়টা সরিয়ে দিল, সে চিৎকার করে উঠল। প্লেটের ওপরে হোটেল মালিকের মুন্ডু ছিল, যে হাসছিল। রান শিখা, রান, রান ফাস্ট, রান শিখা। শিখা পালানোর চেষ্টা করলো, কিন্তু সব ভূত তাকে ঘিরে নিল। ভূত নিজের আসল রূপে ফিরে আসে, আর ভূতেরাও শিখার টুকরো টুকরো করে দিল আর তাকে খেতে থাকে। এই সব কিছু ভিডিও কলে বিক্রম দেখছিল। শিখা! পরের দিন যখন বিক্রম ওখানে পৌঁছালো, তখন শিখার গাড়ি আর তার শুধু হাড় ছিল। এই হাড়গুলোকে ধরে বিক্রম কাঁদতে লাগলো। শিখা! কিছুদিন পর্যন্ত বিক্রম শোকে চলে যায়। তার বউ শিখা আর নেই। তারপর কিছুদিন পর ওর জ্ঞান ফেরে। ওই ভুতুড়ে মেলার দৃশ্য তাকে বিরক্ত করতে থাকে। সেই ভূত যারা শিখাকে খাচ্ছিল, আমি এই সব কিছু শেষ করে ছাড়বো। আর সেটা ভেবেই বিক্রম ওই জায়গাতে গেল। কিন্তু দিনের বেলা সে আশেপাশে খোঁজ নিল। অনেক বছর আগে এখানে একটা মেলা বসেছিল। মেলাতে আগুন লেগে যায় আর কেউ বাঁচে না। সেই অবধি আজ পর্যন্ত রোজ রাতেই ভূতেদের মেলা বসে আর কারো না কারো শিকারও হয়ে যায়। এরপর থেকে আর কোনো শিকার এই ভূতেদের শিকার হবে না। বিক্রম একজন মহান পুরোহিতের কাছে যায় আর তাকে সব ঘটনা বলে। ওখানে পঞ্চভূতের পুজো করে ওই সব ভূতেদের আত্মাকে শান্তি দিতে হবে। তাহলে চলুন, আজ নয়, এই পূজা কেবল পূর্ণিমার রাতেই হতে পারে। সেই রাত যেখানে মেলা অবশ্যই বসবে, কিন্তু ভূতেরা দুর্বল হবে। ঠিক আছে। পূর্ণিমার রাতে বিক্রম সব ব্যবস্থা করে নিল। ওই মেলার বাইরেই সে পূজা মণ্ডপ বানিয়েছিল আর বড় পণ্ডিতের সাথে সাথে আরো অনেক পণ্ডিত মন্ত্র জপ করতে থাকে। ওং জলায় নমঃ, ওং বায়ুয় নমঃ, ওং অগ্নি নমঃ, ওং আকাশায় নমঃ, ওং হ্রিং বিরিং ক্লিং ভূতায় নমঃ। পঞ্চ মহাভূতের মন্ত্রে ভূতেদের কষ্ট হচ্ছিল। বন্ধ করো, এই সব বন্ধ করো। ভূতেরা ছটফট করছিল, কিন্তু পণ্ডিতেরা নিজেদের মন্ত্র বলতেই থাকে। আর বেশ কিছু ঘন্টা পুজোর পরে একটা একটা করে সব ভূত উধাও হয়ে যায় আর ভুতুড়ে মেলাও উধাও হয়ে যায়। বিক্রম, এরপর থেকে এই মেলায় কখনো বসবে না। তোমার শিকার তো ফিরে আসতে পারবে না, কিন্তু এরপর থেকে আর কেউ এই ভূতেদের শিকার হবে না। ধন্যবাদ, ধন্যবাদ পণ্ডিত মশাই। বিক্রম
কাঁদছিল, কিন্তু সে খুশি ছিল যে এই ভুতুড়ে মেলার শেষ হয়ে গিয়েছিল।